আজকের আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ হঠাৎ করে ভারতে ভাষণ না দিয়ে তিনি আমেরিকার শিকাগো শহরে কেন ভাষণ দিতে গেলেন? এটিকে আমরা আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। এটি আসলে মানুষের মনোবৃত্তি এবং সামাজিক মানসিকতার একটি গভীর বৈশিষ্ট্য, যা শুধুমাত্র ভারতবর্ষেই নয়, পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে দেখা যায়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি বোঝার জন্য আমরা তিনটি স্তরে বিশ্লেষণ করতে পারি: 1. মানসিকতা, 2. আধুনিক বাস্তবতা এবং 3. আধ্যাত্মিক দৃষ্টিকোণ। 1. মানুষের মানসিকতা, নিজের জিনিসের প্রতি অবহেলা। মানুষের সহজাত প্রবৃত্তি হলো পরিচিত জিনিসকে হালকাভাবে নেওয়া, যেমন পরিবারের সদস্যদের উপদেশ। যদি একজন ব্যক্তি তার নিজের পরিবারের সদস্যদের উপদেশ দেয়, অধিকাংশ ক্ষেত্রেই তারা গুরুত্ব দেয় না, কিন্তু সেই একই কথা যদি বাইরের কেউ বলে, তবে সেটি আমাদের কাছে গুরু গম্ভীর সত্য হয়ে ওঠে। দেশীয় সংস্কৃতির প্রতি উদাসীনতা, দেশীয় পণ্য ও চিন্তাধারা অনেক সময় নিজেদের দেশীয় জিনিসের চেয়ে আকর্ষণীয় মনে হয়। ভারতের অনেক ঐতিহ্যবাহী জ্ঞান, যেমন যোগ, আয়ুর্বেদ, ধ্যান ইত্যাদি বিদেশে জনপ্রিয় হওয়ার পর ভারতীয়রাই এটাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। এই মানসিকতার কারণ হলো মানুষ নিজ দেশের বা নিজের আশেপাশে জিনিসগুলোর গভীরতা উপলব্ধি করতে পারে না যতক্ষণ না সেটা আন্তর্জাতিক স্বীকৃতি মেলে। বর্তমান জীবনের উদাহরণ: ভারতীয় আধ্যাত্মিকতার বিদেশে জনপ্রিয়তা। যোগ এবং ধ্যান ভারতীয় ঐতিহ্যের অংশ হলেও পাশ্চাত্যে এটি জনপ্রিয় হওয়ার পর ভারতেও এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। আচার্য রজনীশ বা ওশো, পরমহংস যোগানন্দ এবং সদ্গুরু, এরা প্রত্যেকেই বিদেশে জনপ্রিয়তা পাওয়ার পর ভারতেও বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও একই ঘটনা। ভারতীয় গণিতবিদেরা বহু যুগ আগে শূন্যের ধারণা বা ক্যালকুলাসের ভিত্তি স্থাপন করলেও যখন ইউরোপীয়রা একে গ্রহণ করলো, তখন ভারতীয়দের মধ্যে এক গুরুত্ব বাড়ল। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বেতার তরঙ্গ আবিষ্কার করেছিলেন, কিন্তু পাশ্চাত্য তার কাজকে স্বীকৃতি না দিলে ভারতীয়রাও সেটার গুরুত্ব বুঝতো না। আধ্যাত্মিক দৃষ্টিকোণ: মায়া ও অহংকার। ভারতীয় দর্শনে মায়া বা ভ্রান্তি ও অহংকার বা ইগোকে জ্ঞানের প্রধান বাধা বলা হয়েছে। মানুষ স্বাভাবিকভাবেই মনে করে যে আমি তো সব জানি, আমাদের নতুন করে শেখার কিছু নেই। এই অহংকারী সত্য গ্রহণের পথে প্রধান বাধা। স্বামী বিবেকানন্দ কেন বিদেশে গিয়ে প্রচার করলেন? স্বামী বিবেকানন্দ জানতেন যে ভারতীয়রা তখন ব্রিটিশদের অধীনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। যদি তিনি সরাসরি ভারতেই আধ্যাত্মিক প্রচার শুরু করতেন, তবে মানুষ তাকে গুরুত্ব দিত না। কিন্তু যখন তিনি আমেরিকায় প্রচার করলেন এবং পশ্চিমারা তাকে শ্রদ্ধা করলো, তখন ভারতীয়রাও এই বক্তব্য গুরুত্ব সহকারে নিতে শুরু করলো। শাস্ত্রীয় ব্যাখ্যা: নির্গী হতে যদা জ্ঞানাং তদা মোহাম কল্পতে। যখন জ্ঞান অবহেলিত হয়, তখন তা মোহের বা ভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই কখনো কখনো সত্যকে অন্য পথে দেখিয়ে আনতে হবে। আধুনিক জীবনের শিক্ষা: আমাদের জীবনে যদি আমরা সত্য প্রচার করতে চাই, তবে সরাসরি বললে মানুষ গ্রহণ নাও করতে পারে, বরং কৌশল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত মাধ্যম বা বাইরের উৎস থেকে সত্যকে ফিরিয়ে আনলে মানুষ সহজে গ্রহণ করে। উদাহরণ: যদি আপনি আধ্যাত্মিক জ্ঞান প্রচার করতে চান, তাহলে সেটি বৈজ্ঞানিক গবেষণা, মনোবিজ্ঞান বা আন্তর্জাতিক প্রসঙ্গের মাধ্যমে উপস্থাপন করলে মানুষ বেশি গ্রহণ করবে। ভারতবর্ষে আধ্যাত্মিক জ্ঞান কিভাবে গ্রহণযোগ্য হবে? 1. আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবহার করুন। বিদেশের স্বীকৃতি পেলে এটি প্রচারে ব্যবহার করুন। 2. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাহায্য নিন। আজকের যুগে আধ্যাত্মিকতা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলে মানুষ সহজে গ্রহণ করে। 3. যোগ, ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের ফলাফল দেখান। মানুষের বাস্তব জীবনে কিভাবে কাজে লাগবে তা ব্যাখ্যা করলে গ্রহণযোগ্যতা বাড়ে। অর্থাৎ আধ্যাত্মিকতা প্রচারের জন্য কেবল সত্য বলা যথেষ্ট নয়, মানুষের মনস্তত্ত্ব বোঝা এবং কৌশলগতভাবে সত্য উপস্থাপন করাই আসল বুদ্ধিমত্তা। দার্শনিক বিশ্লেষণ: কেন নিজের দেশ বা পরিচিত স্থান থেকে জ্ঞান প্রচার করলে গ্রহণযোগ্যতা কম হয়? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি অনুধাবন করতে হবে। 1. অপরিচিতের প্রতি আকর্ষণ। 2. সামাজিক গ্রহণযোগ্যতার মানসিকতা। 3. মায়া ও অহংকার। 4. সত্যের প্রকৃতি ও তার উপলব্ধি। 1. অপরিচিতের প্রতি আকর্ষণ। পৃথিবীর প্রতিটি সংস্কৃতিতেই অপরিচিত বা বাইরের জিনিসের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে। এই ধারণাটি দার্শনিকভাবে প্লেটোর অলিগোরি অব দ্য কেভ এর সাথে তুলনা করা যায়। প্লেটোর গুহার উপমা: গুহায় বসবাসরত কয়েকজন মানুষ সারা জীবন শুধু গুহার দেওয়ালে প্রতিফলিত ছায়া দেখে এসেছে। তারা মনে করে ছায়াগুলি বাস্তব, কিন্তু যখন তাদের কেউ একজন বাহিরে যায় এবং
এবং প্রকৃত আলো দেখে, তারপর যখন সে ফিরে এসে অন্যদের প্রকৃত সত্য ব্যাখ্যা করতে চায় তখন তারা সেটি গ্রহণ করতে চায় না, কারণ তাদের কাছে ছায়ার জগতই বাস্তব। বর্তমান জীবনের উদাহরণ ধরুন, একজন ভারতীয় যদি বলে যোগ ব্যায়াম ও ধ্যান করলে মন শান্ত হয়, তখন হয়তো অনেকেই গুরুত্ব দেবে না। কিন্তু যদি একই কথা একজন বিদেশি বিশেষজ্ঞ বলেন বা কোনো পশ্চিমা বিজ্ঞানী গবেষণার মাধ্যমে প্রমাণ করেন, তখন সেটি সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। বিদেশে পড়াশোনা করা একজন ব্যক্তি যখন দেশে ফিরে আসেন তখন সমাজে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। অর্থাৎ অপরিচিত বা দূরের কিছুকে মানুষ বেশি গুরুত্ব দেয়, কারণ তারা মনে করে যে দূরের জিনিসের মধ্যে বিশেষ কিছু আছে যা স্থানীয় জিনিসে নেই। সামাজিক গ্রহণযোগ্যতার মানসিকতা। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো কোনো বিষয়ের গ্রহণযোগ্যতা তখনই বাড়ে যখন সমাজ বা বৃহত্তম জনসমষ্টি সেটাকে অনুমোদন দেয়। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো সামাজিক গ্রহণযোগ্যতার মানসিকতা। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো কোনো বিষয়ের গ্রহণযোগ্যতা তখনই বাড়ে যখন সমাজ বা বৃহত্তম জনসমষ্টি সেটাকে অনুমোদন দেয়। এই ধারণা দার্শনিকভাবে ব্যান্ড ওয়াগন এফেক্ট বা কনফার্মিটি বায়াস নামে পরিচিত। দর্শন ও মনস্তত্ত্ব। নিটসে তার হার্ড মেন্টালিটি তত্ত্বে বলেছেন যে অধিকাংশ মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, তারা যা দেখে বা শোনে তাই অনুসরণ করে। হেগেল তার মাস্টার স্ল্যাব ডায়ালিস্টিক্স এ দেখিয়েছেন যে মানুষের মানসিকতা এমন যে তারা কেবল তখনই কোনো কিছুকে গ্রহণ করে যখন সেটির উপর অন্যরা অনুমোদনের সিলমোহর দেয়। বর্তমান জীবনের উদাহরণ, যখন স্বামী বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা দিলেন তখন পশ্চিমারা তাকে স্বীকৃত দিল, এরপর ভারতীয়রা তাকে গুরু হিসেবে স্বীকার করল। একইভাবে ভারতের অনেক বিজ্ঞানী বা দার্শনিক তাদের নিজ দেশে বিশেষ স্বীকৃতি পায়নি, কিন্তু যখন তারা বিদেশে প্রতিষ্ঠিত হলেন তখনই তারা দেশে সম্মান পেলেন। অর্থাৎ কোনো সত্য তখনই ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয় যখন সমাজ সেটিকে অনুমোদন দেয় বা বৈশ্বিক স্বীকৃতি পায়। মায়া ও অহংকার। হিন্দু দর্শনে বলা হয়েছে যে মানুষের দৃষ্টি সত্যের প্রতি নয় বরং মায়ার প্রতি বেশি আকৃষ্ট হয় এবং অহংকার সত্য উপলব্ধির পথে প্রধান বাধা। উপনিষদের ব্যাখ্যা, যে ব্যক্তি নিজের গ্রামে প্রফেট বা আধ্যাত্মিক গুরু তাকে কেউ গুরুত্ব দেয় না। এই প্রবৃত্তির মূল কারণ হলো মানুষ মনে করে যে যাকে আমি চিনি সে আমার চেয়ে বড় কিছু হতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ, একজন ব্যক্তি যদি ছোটবেলা থেকে আমাদের পরিচিত হয় তাহলে আমরা তাকে গুরু বা জ্ঞানী হিসেবে স্বীকার করতে চাই না, কারণ আমাদের মন বলে আমি তো ওকে চিনি, ও নতুন কি বলবে। আধুনিক সমাজেও দেখা যায় যে পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো পরামর্শ এলে আমরা সেটাকে গুরুত্ব দিই না, কিন্তু যদি সেটাই কোনো বাইরের বিশেষজ্ঞ বলেন তখন সেটা গ্রহণ করি। অর্থাৎ সত্য গ্রহণ করতে হলে অহংকারের ত্যাগ প্রয়োজন, যা অধিকাংশ মানুষ করতে পারে না। সত্যের প্রকৃতি ও তার উপলব্ধি। দার্শনিকরা বলেছেন যে সত্য সর্বদা একই থাকে, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গির কারণে তার উপলব্ধি পরিবর্তিত হয়। অদ্বৈত দর্শন। আদি শঙ্করাচার্য বলেছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ সত্য সর্বদা উপস্থিত, কিন্তু মানুষের মন সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয়। গীতার 4 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, মানুষ যেভাবে সত্যকে অনুসন্ধান করে সত্যও তাকে সেইভাবে প্রকাশিত হয়। বর্তমান জীবনের উদাহরণ, যদি একজন ব্যক্তি আধ্যাত্মিকতা সম্পর্কে জ্ঞান ছড়ায় কিন্তু মানুষ মনের গভীর থেকে সত্য গ্রহণের জন্য প্রস্তুত না থাকে, তাহলে তারা সেটিকে গ্রহণ করবে না। বিদেশে কোনো গুরু বা বিজ্ঞানী যখন সেই একই সত্য বলে তখন মানুষের মনে জ্ঞানের প্রতি আগ্রহ জন্মায়, কারণ তারা সত্যের চেয়ে সত্যের বাহক সম্পর্কে বেশি আগ্রহী। অর্থাৎ সত্য তখনই গ্রহণযোগ্য হয় যখন গ্রহণকারীর মন প্রস্তুত থাকে। ভারতবর্ষে আধ্যাত্মিক জ্ঞান কিভাবে গ্রহণযোগ্য হবে? 1. মানুষের মনস্তত্ত্ব বোঝা দরকার। সত্য প্রচারের জন্য শুধু সত্য বলা যথেষ্ট নয়, মানুষের মানসিক কাঠামো অনুযায়ী সেটিকে উপস্থাপন করতে হয়। 2. আন্তর্জাতিক স্বীকৃতির ব্যবহার। অনেক সময় বাহ্যিক স্বীকৃতি মানুষকে সত্য গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। 3. সংস্কৃতি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সংযোজন। আধুনিক বিজ্ঞানের সাহায্যে আধ্যাত্মিক সত্যগুলো উপস্থাপন করলে তা বেশি গ্রহণযোগ্য হয়। 4. স্ব উপলব্ধির উপর জোর দেওয়া। সত্য যদি মানুষের নিজস্ব অভিজ্ঞতার সাথে সংযুক্ত স্থাপন করতে পারে তাহলে তারা সেটি গ্রহণ করতে বাধ্য। চূড়ান্ত বক্তব্য, স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে ধর্ম প্রচার করেছিলেন কারণ তিনি জানতেন যে ভারতীয়রা তখন আত্মবিশ্বাস হারিয়েছিল এবং বাইরের স্বীকৃতি ছাড়া তারা সত্য গ্রহণ করবে না। এটি কেবল ভারত নয়, মানুষের সর্বজনীন মনস্তত্ত্বের অংশ। বাইরের স্বীকৃতি
পাওয়ার পরই নিজের সত্যের গুরুত্ব বোঝা যায়। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। কেন মানুষ বাইরের জ্ঞানকে বেশি গুরুত্ব দেয়? কোনো ব্যক্তির পরিচিত পরিবেশ থেকে জ্ঞান এলে মানুষ সেটাকে কম গুরুত্ব দেয়, কিন্তু যদি একই জ্ঞান বাইরের কোনো উৎস থেকে আসে তাহলে সেটি সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। এই প্রবৃত্তির পিছনে গভীর বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ রয়েছে, সেগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করব। 1. স্নায়ুবিজ্ঞান, পরিচিতির প্রতি মনস্তাত্ত্বিক প্রতিরোধ। 2. সামাজিক মনোবিজ্ঞান, বহিরাগতভাবে প্রতি স্বাভাবিক আকর্ষণ। 3. বিজ্ঞান ও বিবর্তন, বেঁচে থাকার জন্য নতুন জ্ঞানের প্রতি আকর্ষণ। 4. বিহেভিয়ারাল সাইকোলজি, প্রমাণিত কিছু গ্রহণের প্রবণতা। 1. স্নায়ুবিজ্ঞান, পরিচিতির প্রতি মনস্তাত্ত্বিক প্রতিরোধ। আমাদের মস্তিষ্ক নতুন এবং অজানা তথ্যকে বেশি গুরুত্ব দেয়, কারণ পরিচিত কিছু দীর্ঘদিন ধরে থাকলে তা মস্তিষ্কের অভ্যস্ততার প্রভাব এর মাধ্যমে কম গুরুত্বপূর্ণ মনে হতে থাকে। মস্তিষ্কের কার্যপ্রণালী। আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং এটি নতুন জিনিসের প্রতি বেশি মনোযোগ দেয়। আমিগডালা অপরিচিত কিছুর প্রতি বেশি সতর্কতা তৈরি করে, কারণ এটি নতুন কিছু শেখার বা বিপদের সম্ভাবনা বিচার করে। বর্তমান জীবনের উদাহরণ। ধরুন আপনি প্রতিদিন পরিবারের একজন কাছের মানুষ থেকে উপদেশ পান, আপনি সেটাকে ততটা গুরুত্ব দেন না, কিন্তু যদি একজন নামকরা বিশেষজ্ঞ বা বাইরের কেউ সেই একই পরামর্শ দেয় তাহলে আপনি সেটাকে গুরুত্ব সহকারে নেবেন। বিজ্ঞাপনে নতুনত্ব থাকলে তা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু যদি একই বিজ্ঞাপন বারবার দেখানো হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। অর্থাৎ আমাদের মস্তিষ্ক পরিচিত তত্ত্বের প্রতি উদাসীন হয়ে পড়ে, কিন্তু নতুন তথ্যকে বেশি গুরুত্ব দেয়। সামাজিক মনোবিজ্ঞান, বহিরাগতদের প্রতি স্বাভাবিক আকর্ষণ। মানুষ সাধারণত বাইরের গ্রুপের প্রতি বেশি আকৃষ্ট হয়, এটি সামাজিক মনোবিজ্ঞানের একটি সুপ্রতিষ্ঠিত তত্ত্ব। সামাজিক গ্রহণযোগ্যতা ও মেন্টালিটি। আমাদের মস্তিষ্ক এমনভাবে গঠিত যে আমরা পরিচিত গোষ্ঠীর পরিবর্তে বহিরাগতদের মতামতকে বেশি নিরপেক্ষভাবে মূল্যায়ন করি। সমাজে কেউ যদি নতুন কিছু বলে এবং তার অবস্থান যদি শক্তিশালী হয় তাহলে আমরা সেটিকে বেশি গুরুত্ব দিই। বর্তমান জীবনের উদাহরণ। ভারতে যোগ ও ধ্যান বহু শতাব্দী ধরে প্রচলিত থাকলেও পাশ্চাত্যে জনপ্রিয় হওয়ার পর ভারতীয়রা সেটাকে বেশি গুরুত্ব দিতে শুরু করছে। একজন বিদেশি যদি বলে ভারতের আয়ুর্বেদ ভালো, তাহলে ভারতীয়রা সেটাকে গুরুত্ব দেবে, কিন্তু একজন ভারতীয় যদি একই কথা বলে তাহলে সেটাকে গুরুত্ব কম দেওয়া হবে। অর্থাৎ আমরা বহিরাগতদের মতামতকে বেশি গ্রহণযোগ্য মনে করি কারণ সেটাকে নিরপেক্ষ ও বিশেষ কিছু মনে হয়। অর্থাৎ আমরা বহিরাগতদের মতবাদকে বেশি গ্রহণযোগ্য মনে করি কারণ সেটাকে নিরপেক্ষ ও বিশেষ কিছু মনে হয়। বিজ্ঞান ও বিবর্তন, নতুন তথ্য গ্রহণের প্রবণতা। বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানুষ নতুন তথ্য গ্রহণের মাধ্যমে নিজেদের টিকে থাকার ক্ষমতা বাড়িয়েছে। নতুন কিছু জানার তাড়না। মানুষ স্বভাবতই নতুন তথ্য, নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতার প্রতি আকর্ষণ বোধ করে। আদিমকালে যারা নতুন পরিবেশ ও নতুন জ্ঞান সম্পর্কে বেশি সচেতন ছিল তারা বেশি দিন টিকে ছিল। তাই আমাদের জিনগত গঠনের জন্য নতুন বা দূরের জিনিসের প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। বর্তমান জীবনের উদাহরণ। আমরা যদি প্রতিদিন একই রকমের খাবার খাই তাহলে একসময় সেটার প্রতি আকর্ষণ কমে যায়, কিন্তু নতুন কোনো খাবার দেখলে আগ্রহ জন্মায়। বিদেশি ব্র্যান্ডের পোশাক বা পণ্য মানুষ বেশি ব্যবহার করতে চায় কারণ সেগুলোকে বিশেষ কিছু মনে হয়। অর্থাৎ মানুষের বিবর্তনীয় গঠনই তাকে নতুন ও বহিরাগত কিছুর প্রতি আকর্ষণীয় করে। বিহেভিয়ারাল সাইকোলজি, প্রমাণিত কিছু গ্রহণের প্রবণতা। বৈজ্ঞানিকরা ভাবে মানুষ কেবল তখনই কিছু গ্রহণ করে যখন সেটার পিছনে কোনো বড় কৃতিত্ব বা গবেষণার ভিত্তি থাকে। মানুষের অথরিটি বায়াস, আমরা সাধারণত বিশেষজ্ঞদের কথা বেশি বিশ্বাস করি এবং প্রমাণিত কিছুকে বেশি গ্রহণ করি। যদি স্বামী বিবেকানন্দ ভারতে ধর্ম প্রচার করতেন তাহলে মানুষ বলতো উনিও তো আমাদেরই একজন, কিন্তু যখন তিনি শিকাগোতে স্বীকৃতি পেলেন তখন ভারতীয়রাও তাকে গুরুত্ব দিতে শুরু করলো। বর্তমান জীবনের উদাহরণ। কেউ যদি বলে ভেষজ ওষুধ ভালো কাজ করে তাহলে আমরা গুরুত্ব দেব না, কিন্তু যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সেটার সমর্থনে গবেষণা প্রকাশ করে তখন সেটাকে গুরুত্ব দেব। অনেক ভারতীয় বিজ্ঞানী ও চিন্তাবিদ তাদের নিজ দেশে উপেক্ষিত ছিলেন, কিন্তু বিদেশে স্বীকৃতি পাওয়ার পর তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। অর্থাৎ মানুষ সাধারণত সেই সত্যকে গ্রহণ করে যা সামাজিকভাবে প্রতিষ্ঠিত বা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। ভারতবর্ষে আধ্যাত্মিক জ্ঞান কিভাবে গ্রহণযোগ্য হবে? বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যার ভিত্তিতে ভারতীয় আধ্যাত্মিক জ্ঞান গ্রহণযোগ্য করতে হলে কিছু কৌশল প্রয়োজন। 1. আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবহার করা। বিদেশি গবেষণার মাধ্যমে প্রমাণিত হলে বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হলে মানুষ সেটাকে গুরুত্ব দেবে। 2. সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি করা। বড় ব্যক্তিত্ব বা বিশেষজ্ঞদের মাধ্যমে প্রচার করলে গ্রহণযোগ্যতা বাড়বে। 3. মানুষের মানসিক প্রবৃত্তি কাজে লাগানো।
লাগানো, বিজ্ঞান, মনোবিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আধ্যাত্মিকতার উপযোগিতা ব্যাখ্যা করলে সেটি বেশি গ্রহণযোগ্য হবে। 4. বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা। আধ্যাত্মিক জ্ঞানের বাস্তবিক উপকারিতা যদি মানুষের জীবনে দেখা যায় তবে তারা তা গ্রহণ করতে বাধ্য। চূড়ান্ত বক্তব্য: বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিকভাবে মানুষ নতুন, বহিরাগত ও সামাজিকভাবে স্বীকৃত কিছুকে বেশি গ্রহণ করে। এই কারণে স্বামী বিবেকানন্দ বিদেশে প্রচার করে ভারতীয়দের মনোযোগ আকর্ষণ করেছিলেন। সত্যকে গ্রহণযোগ্য করতে হলে মানুষের মস্তিষ্ক ও মনস্তত্ত্ব অনুযায়ী সেটিকে উপস্থাপন করতে হয়। আজকের আলোচনা এখানেই শেষ হলো।